একজন বলছিল যাদেরকে তোমাদের যদি ওই রুমে নিয়ে যায় তাহলে আর কাউরে ফেরত দেয় না। আল্লাহ কাছে মাপ চাচ্ছি, আল্লাহ আমার মাকে একটু দেখতে পারবো না? শুয়ে শুয়ে চিন্তা করতেছি আমি মরে গেছি, আমার কবর দিতেছে, এরকম চিন্তা, মানে কত ভয়ঙ্কর, মানে আমি তো মৃত্যুর কাছাকাছি। আওয়ামী লীগ সরকার যখন তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল করলো তখন থেকে মূলত আন্দোলনটা একদম চূড়ান্ত পর্যায়ে শুরু করে বিএনপি নেতা কর্মীরা। ঠিক ওই আন্দোলনে আমরা অংশগ্রহণ করি। তখন আমি ছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পাঠাগার সম্পাদক। আন্দোলন করতে গিয়ে হয়তো আমাদের মোবাইলটা ওরা রেকর্ডিং করা শুরু করছিল। তখন র্যাব ডিজিএফ এর টার্গেট ছিল কারা বেশি আন্দোলন করে সক্রিয় হবে তাদেরকে টার্গেট করা। এর মধ্যে আমি পড়ে গিয়েছিলাম, আমার নাম্বারটা ওদের ট্র্যাকিং এ চলে আসলো। 2013 সালের 5 ডিসেম্বরে ঢাকা মিরপুর মুসলিম বাজারের জাস্ট উত্তর পাশে একটা কালভার্ট ছিল, তখন ওই রোডটা অন্ধকার ছিল। আমার সাথে আরেকজন ছেলে ছিল, শাহিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, সে নন পলিটিক্যাল ছিল। আমরা দুজন সেদিক দিয়ে আসতেছিলাম। ঠিক সেই সময় আমাদের পিছিয়ে গাড়ি আসলো, একটা প্লেন ক্লথ আর একটা র্যাবের গাড়ি, একটা কালো গ্লাসের মাইক্রোবাস। তো গাড়ি থেকে নেমে জিজ্ঞেস করলো, আমি ফোনে কথা বলছিলাম, যে এই তোর নাম কি? অমুক। মোবাইলটা নিয়ে নিল, আমাকে টেনে গাড়িতে তুললো। তা আমাকে যখন নিয়ে যাচ্ছে তখন গাড়ির দিকে তখন তো আর চোখ বাঁধা, তখন আমি দেখছি একটা র্যাবের গাড়ি ছিল পিছনে। এরপর ওই গাড়িতে উঠালো, গ্লাস, কালো গ্লাস যুক্ত মাইক্রোবাস উঠানোর পরে তখন ঠিক হয়তো মাগরিবের নামাজ শেষ হয়ে গেছে। ঠিক এই সময়ে প্রথমে আমাকে চোখটা বন্ধ করলো ওরা গামছা দিয়ে, পিছনে হাতটা বাঁধলো গামছা দিয়ে। হ্যাঁ, আমি দস্তাদস্তি করতেছিলাম, বলছিলাম আমি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম, আমি আমি ছাত্র রাজনীতি করেছি, আমি সন্ত্রাসী নাকি, আমি কি ডাকাত, আপনি আমাকে করেছেন। ওরা তো কথা বলার শুরু, কানে মনে করেন দুই দিক থেকে দুইটা জোরে থাপ্পড়। তখন তো আমার কিছু আর সেন্স নাই। তখন ওরা দুজনকে বেঁধে ফেললো। আমি তারপর আমার যখন একটু কিছুক্ষণ পরে একটু সম্বিত ফিরলো, তখন বলছে ভাই এটা কোনো কথা, আপনি যদি অপরাধ করে আপনি আমাকে নিয়ে যান, থানায় নিয়ে যান, জেলে দেন, কোনো সমস্যা নেই, তো আপনি এইভাবে নিয়ে যাচ্ছেন কেন? ওরা ঢাকা ইউনিভার্সিটি সহ গালিগালাজ শুরু করলো। এখন আমি তো বুঝে গেছি আমি ওদের গ্রিপসের মধ্যে, এখন ওদের সাথে আর তর্ক করে তো লাভ নাই। আমার পাশে যে ছেলেটা ছিল শাহিন, ও তো নন পলিটিক্যাল ছেলে, খুবই নার্ভাস হয়ে গেছে, কান্নাকাটি করে মনে করেন একদম বেশ। তখন আমাদেরকে নিয়ে গেল, মিরপুর থেকে নিয়ে যাওয়ার পথে আমি বুঝতে পারলাম যে আমাদেরকে কালশি ফ্লাইওভার উঠাচ্ছে, এতটুকু মনে হচ্ছে। এখান থেকে অনেকক্ষণ গাড়ি চালানোর পরে একটা মাঠের মধ্যে ঢুকালো, এটা খুব সুন্দর, এটা র্যাব 1-এর সামনে যে মাঠটা আছে এখানে উঠানোর পরে ভিতরে নিয়ে গেল, ভিতরে নিয়ে একটা সিঁড়ি দিয়ে আমাদেরকে দোতলায় উঠালো। দোতলায় তোলার পরে আমাকে একটা এরকম একটা চেয়ারের সাথে হাতল বাঁধলো, একদম প্লাস্টার দিয়ে হাতল বাঁধলো। আমার হাতের থেকে যে গামছা ছিল ওটা খুলে ফেলেছে, বাট চোখ ঠিক বাঁধা অবস্থা ছিল। যখন একজন জিজ্ঞেস করলো, আশিক কি করছস তুই, ককটেল কয়টা মারছস? আমি বলছি স্যার আমি তো কোনো ককটেল দৌড়িয়ে দেখি নাই, আমি তো কোথায় মারবো। বলছে তোর নেতা জুয়েলের বাসা কোথায়? বলছে আমি তো বাসায় জানি না, ওনার অফিস আছে মালিবাগ, সেটা বলি। বলছে এগুলো তোদেরকে কে দেয়? এগুলো কি তোদেরকে তারেক রহমান নির্দেশ দেয়? এটা একটা টার্গেট ছিল, যেখানেই বলি তারেক রহমান। আমরা তো খুব জুনিয়র কর্মী, তারেক রহমানের সাথে আমাদের কন্ট্যাক্ট হওয়ার সুযোগই নেই। বলছেন না। আমি বললাম যে এটা আমাদের কেন্দ্র থেকে দপ্তর সম্মত করে আমাদের নির্দেশনা আছে, আমরা মিছিল মিটিং করি, যেটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে সমস্ত আমার রাইটস আছে আমরা সেটা পালন করার চেষ্টা করি। কিন্তু বলছে দাঁড়া তোকে আমি দেখাচ্ছি। ককটেল মারাসটাই তুই, ককটেল না মারলে তোদের ফোনে তো পাইছি। মানে আমাদের ছেলেরা হয়তো বিভিন্ন প্রোগ্রাম করে, ওগুলো আমাকে ফোনে বলতে হইতো, মানে আমি ডাকি যে তোমরা এখানে আসো, প্রোগ্রাম করব, মিছিল করব, এগুলো ওরা জানে। সে সময় আরেকটা বড় বিশাল ঘটনা ছিল, সীতাকুণ্ডের রাস্তাটা কিন্তু প্রায় ব্লক থাকতো, মনে পড়ে কি 13 সালে। তখন আমার সাথে আবার আসলাম চৌধুরীর সাথে খুব ভালো সম্পর্ক। তখন বললাম যে তখন উনি আমার সাথে ফোনে কথা বলতো এবং বিভিন্ন সময় আমার ফোন থেকে কথা বলে বিভিন্ন প্রোগ্রাম থ্রু করতেন, যে কারণে আমি ওদের একদম সার্ভিলেন্সে আসছি। তো এটা বলার পরে তোরা আমি দেখাচ্ছি, তুই কি করছিস দাঁড়া। আমার হাত খুলে ফেল, মানে চেয়ারের বাঁ থেকে হাত, মানে আমি ওনার সাথে থাকি তখন আমার ফোন থেকে উনি 2-1 বার কথা বলছেন আর কি। এটার জন্য না, ওরা মূলত ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সবার ফোনে ওরা ট্র্যাক করা শুরু করছিল। এটা ট্র্যাক করা আরো একটা কারণ, যখন সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসিটা হয় তখন আমরা একটু অ্যাক্টিভ রোল প্লে করছিলাম ঢাকা শহরে। তখন আমি একবার সালাউদ্দিন কাদের চৌধুরীর বউয়ের কাছে ফোন করেছিলাম। হ্যাঁ, তখন আমাদের মানব জীবনের একজন সাংবাদিক ছিল কাফি কামাল, চিনেন নিশ্চয়ই, উনি বলছে যে তুমি একটু কন্ট্যাক্ট করো বাবির সাথে। হ্যাঁ, খুব সম্ভবত তখন থেকে আমি ট্রেকিংয়ে পড়ে গেলাম আর কি।
তারপরে ওরা কি করলো, আমাকে আমার হাত খুলে ফেললো চেয়ার থেকে, আমাকে দাঁড় করালো। দাঁড় করার পর আমার হাতে একটা হ্যান্ডকাপ পরালো। হ্যান্ডকাপ করার পরে ওরা আমাকে একটা কফি কল, যেটা ক্রেনের সাথে অ্যাড করে দিল, ওরা একটা সুইচ দিল, আস্তে আস্তে আমি মাটির থেকে উপরে উঠে গেলাম। এতটুকু আমার মানে এখনো সেন্সে কাজ করে, মনে আছে খুব ভালো। তখন ওরা আমাকে দুই দিক থেকে খুব পিটাল। আমার পরনে জিন্সের প্যান্ট ছিল, আর তখন তো বয়স ছিল কম, 13 সালে, আজ থেকে 12 বছর আগে। পাতলা ছিলাম আমি অনেক, তখন শরীরে সাস্টেনেবিলিটি বেশি ছিল, সহ্য করার ক্ষমতাটা বেশি ছিল। ওরা অনেকক্ষণ পিটালো, এমন পিটাল ওরা, ওদের দুজনের ব্যাগটা থ্যাতলা হয়ে গেল। ওরা বলে যে ওরা দিয়ে তো হবে না, ও স্বীকার করে না কিছু। আমি বললাম যে আমি তো কিছু করিনি, কি স্বীকার করবো। আমি খুব জোরে চিৎকার করছি। ওখানে কিন্তু একটা মানে অমানবিক একটা কাজ, আপনি যখন জোরে চিৎকার করবেন তখন ওরা জোরে জোরে গান ছেড়ে দিবে, কারণ পাশে যে বন্দি আছে ওরা বুঝতে পারবে না। তখন মারার পরে আমাকে প্রায় একটা বেদ থ্যাতলা হতে কতক্ষণ মারতে, আপনার মতো মিনিমাম তো 1 ঘন্টা মতো পিটাইছে। আমি খুব এখান থেকে আমার খুব থ্যাতলা হয়ে গেছে, ব্যথা পাচ্ছি খুব। আমি খুব জোরে জোরে চিৎকার করছি। ইন দ্য মিন টাইম একজন বলল যে ওর ককটা নষ্ট করে দে। কক মানে ওরা আমার জেনিটালটাতে নষ্ট করে দিবে। আমি তখন বললাম যে স্যার এটা করে বেশি। আমাকে উপর থেকে নামানোর পরে ওরা কি করলো, আমার হচ্ছে চেন খোল। আমি কি করছি, পা দিয়ে এভাবে জোরে চাপ দিছি, ওরা আমার আর চেন খুলতে পারতেছিল। ওরা কি করছে, আমার বোতামটা ছিঁড়ে তখন প্যান্ট থেকে আমার জেনিটাল বের করে ওরা ডাইরেক্ট শক লাগাই দিল, ইলেকট্রিক শক। এটা সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, যখন আপনাকে শক দিবে তখন আপনার 2 পাশ আর মাথা মানে এমন একটা জার্কিং দিয়ে উঠবে, তখন আপনি দুনিয়াতে কিছু দেবেন মনে হয়, আমার মনে হয় এর চেয়ে বড় কষ্ট আর কিছু লাগে না। অনেকক্ষণ পিটাইছে, পিটানোর পর আঘাত লাগছে, ব্যথা লাগছে, বাট যখন শকটা দিচ্ছে না, আমি তখন মানে কি পরিমাণ, এটা তো আমি প্রকাশ করতাম, আমি মনে হয় খুব সম্ভবত তখন আমি সেন্সলেস হয়ে গেছি। তো অনেকক্ষণ এভাবে ছিলাম, তখন তো চোখ বন্ধ, হ্যান্ডকাপ করা। পরে দেখি আবার আমার জার্কিং দিয়ে আমার সেন্স ফিরে আসছে। হ্যাঁ, তখন আমার সাথে যে ছেলে ছিল সে তো রুমের ওই পাশে ছিল, সে বললো প্রায় 1-2 ঘন্টা হবে, 1 থেকে 2 ঘন্টা মতো আমি সেন্সলেস ছিলাম। তো ওরা যখন, ওদের নাকি নিয়ম হলো যখন কারো সেন্স চলে যায়, ওরা সেন্স ফেরানোর জন্য ট্রাই করে আরেকবার শক দেয়। আমাকে সেকেন্ড টাইম শক দিছি। শক দেওয়ার পরে ওরা আমাকে আবার ঝুলালো। এটা ছিল খুব অমানবিক। আমি যখন 2 পাশ থেকে যখন আবার লাঠি দিয়ে আঘাত করতেছিল, তখন এক একটা বাড়ি যখন লাগে ঠিক আমার মানে বুক আর মাথার মধ্যে গিয়ে আঘাত লাগে। এটা খুবই মানে অসহ্য বিষয়। এরকম কিছু করার পর আমি তো আর মানে ঝুলন্ত অবস্থায় পড়ে যাওয়ার মতো অবস্থা, ছেড়ে যাওয়ার। তখন আমাকে ওরা নামালো নিচ থেকে, আবার ক্রেন থেকে নামানোর পরে হ্যান্ডকাপ পিছনে দিয়ে দিল। হ্যান্ডকাপ পিছনে দিয়ে চোখ বাঁধা অবস্থায় আমাকে জাস্ট একটা ফ্লোরে ফালায় রাখলো পাশে, ওই যে রুমে টর্চার করছে রুমের সামনে থেকে। আমি তো খুব ব্যথায় একদম কুকড়ে যাচ্ছিলাম, প্রচন্ড ব্যথা, কোমর থেকে হাঁটু পর্যন্ত পুরো শরীর ব্যথা, মেরুদণ্ড ব্যথা। আমি খুব একটু পানি চাচ্ছি, আমি একটু পানি দেন, পানি দেন। তো মানে এটা কি অমানবিক। তখন একজন বলছে তোর পানি না, তোর প্রস্রাব করে দেওয়া দরকার, তোর মুখে প্রস্রাব করে দিব। পানি তো দিলই না, কিছু করার নাই, সহ্য করতেছি। তখন ঠিক এইভাবে আমাদেরকে ওই দিন মানে আমি মনে হয় অনেকক্ষণ সেন্সলেস ছিলাম। মানে ব্যথায় আবার হয়তো সেন্স, যখন ব্যথায় আমার সেন্স ফেরার পরে খুব ব্যথা করতেছিল, তখন আমি একটু পানি চাচ্ছিলাম, পানি দিল না, বলছে আমি একটু প্রস্রাব করতে যাবো। তখন তো আমি জাস্ট হাঁটতে পারি না, আমাকে দুজনে ধরে ক্রলিং এর মতো করে আমাকে ওয়াশরুমে নিয়ে গেলাম। আমি প্রস্রাব করলাম, একটু ব্লাড বের হলো, প্রস্রাব হলো না, প্রচন্ড ব্যথা। মানে ওরা বাথরুমে ঢোকার আগে কিন্তু চোখের ইয়েটা নিয়ে নিবে, বাথরুমের দিকে বাইরের পাশ থেকে হ্যান্ডকাপও খুলে দিবে, হ্যান্ডকাপটা দিয়ে বাইরে আটকা দিবে, চোখের যে কাপড় থেকে সেটা নিয়ে নেয়। আবার বাথরুম থেকে ঢোকার সময়, বাইরে হওয়ার সময় আবার চোখের এটা নিজে, চোখের ইয়েটা নিজে পড়তে হয় আর হ্যান্ডকাপটা লাগাই দিই। তো এইভাবে নিয়ে আসলো। তখন তো আমি আসলে বুঝতে পারছি আমি কোথায় আছি, ব্যথা যাই, আমি এরকম আসলে সেন্সলেস হয়ে যাই। ওরা আবার একটু, ওদের তো একটা হয়তো ভয় কাজ করে কিনা জানি না, কেউ একজনে সেভাবে লাড়া দিয়ে ঘুম থেকে ওঠাই।